মানে ভালোবাসার মানুষকে কেউ যদি একটা রক্তচোষা ছারপোকা বা ফ্লি এর সাথে তুলনা করে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? শুনলে তো নির্ঘাত পাগল মনে হবে। মানে রোম্যান্টিক তো দূরের কথা, সাধারণ কেউ এমন কথা শুনলে দৌড়ে পালাবে। একদম তাই। প্রেমে হাবুডুবু খাওয়া কোনো মানুষের মুখে এমন কথা মানায় না। সম্পর্ককে ফুল, চাঁদ বা নদীর সাথে তুলনা করার যে চিরায়ত প্রথা, সেটা ভেঙে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা কীটের সাথে প্রেমের তুলনা করার এই যে দুঃসাহস, এটাই কিন্তু সাহিত্য জগতে এক বিশাল বিতর্কে জন্ম দিয়েছিল। হ্যাঁ, আর এই বিতর্কটা কিন্তু খুব ছোটখাটো কিছু ছিল না। এটা বেশ দীর্ঘস্থায়ী একটা প্রভাব ফেলেছিল সাহিত্যের ইতিহাসে। ঠিক। আর আজকের এই গভীর আলোচনায় আমরা সেই বিতর্কের মূলেই প্রবেশ করতে যাচ্ছি। আমাদের হাতে থাকা ১৭ শতকের কিছু প্রবন্ধ, ১৮ শতকের বিখ্যাত সমালোচক ড স্যামুয়েল জনসনের লাইভস অব দ্য পোয়েটস, আর বিংশ শতকে লেখা টি.এস. এলিয়টের কিছু বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলবো। সাথে জন ডানের কবিতার কিছু একাডেমিক নিবন্ধও থাকছে। হ্যাঁ হ্যাঁ, সেগুলোও থাকছে। আমাদের মূল লক্ষ্য হল কিভাবে শতকের পর শতক ধরে সাহিত্যের ভালো মন্দের সংজ্ঞা সম্পূর্ণ বদলে যায় সেটা বোঝা, আর সম্পূর্ণ ভিন্ন দুটি ধারণাকে এক সুতোয় গাঁথলে তা মানুষের চিন্তার জগৎকে কিভাবে নাড়িয়ে দিতে পারে তার মনস্তাত্ত্বিক কারণগুলো উদ্ঘাটন করা। শুরুতেই ওই ছাড় পোকার উপমাটা কিন্তু সরাসরি আমাদের ১৭ শতকের সেই অদ্ভুত চিন্তার জগতে নিয়ে যায়। সাহিত্যের ইতিহাসে এই সময়টা অত্যন্ত চমকপ্রদ। আচ্ছা, এই অদ্ভুত উপমাগুলোকে তো একটা বিশেষ নামে ডাকা হতো, তাই না? ঠিক বলেছেন। এগুলোকে বলা হতো মেটাফিজিক্যাল কনসিট বা পরাবাস্তব উপমা। আর এই ধারার কবিতাকে আমরা চিনি মেটাফিজিক্যাল পোয়েট্রি হিসাবে। এর উদ্ভবের পেছনের কারণটা বুঝতে হলে তৎকালীন সমাজের দিকে একটু তাকাতে হবে। ১৭ শতকের শুরুর দিকটা তো চরম অস্থিরতার একটা সময় ছিল। হ্যাঁ, সমাজ, রাজনীতি, বিজ্ঞান সবকিছুতেই যেন পুরনো বিশ্বাসগুলো ভেঙে পড়ছিল। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলি। ১৭ শতকের সেই অস্থির সময়ের কথা চিন্তা করলে অবাক হতে হয়। একদিকে ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হচ্ছে, যা পুরো বিশ্বের অর্থনীতির চেহারা বদলে দিচ্ছে। একদম। আর অন্যদিকে ইংল্যান্ডের ভেতরে চলছে গান পাউডার প্লটের মতো রাজনৈতিক অস্থিরতা। হ্যাঁ, যার রেশ ধরে গৃহযুদ্ধ পর্যন্ত শুরু হয়ে যায়। আর এর সাথে যোগ হয়েছিল বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার। ধরুন, উইলিয়াম হার্ভে যখন মানবদেহে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া আবিষ্কার করলেন। অথবা গ্যালিলিও যখন মহাকাশের নতুন সত্য সামনে আনলেন। ঠিক তখন মানুষের মনে একটা বিশাল শূন্যতা বা বিভ্রান্তি তৈরি হয়েছিল। মানুষ বুঝতে পারল পৃথিবী বা নিজেদের শরীর সম্পর্কে এতদিনে জানা জ্ঞানগুলো কতটা অসম্পূর্ণ ছিল। বিজ্ঞানের এই নতুন আবিষ্কারগুলো মানুষের দীর্ঘদিনের প্রচলিত বিশ্বাসে ফাটল ধরিয়ে দিচ্ছিল। ধর্ম, বিজ্ঞান এবং রাজনীতির এই বিশাল সাংঘর্ষিক পরিস্থিতিতে দাঁড়িয়ে জন ডান, জর্জ হার্বার্ট এবং অ্যান্ড্রু মার্ভেলের মতো কবিরা বুঝতে পেরেছিলেন যে পুরনো আমলের সেই সহজ সরল প্রেমের কবিতা দিয়ে এই নতুন পৃথিবীর আবেগ প্রকাশ করা আর সম্ভব নয়। মানে ষোড়শ শতকের সেই চিরায়ত পেট্রার্কান প্রেমের স্টাইলের কথা বলছেন, যেখানে প্রেমিকার চোখে তারার সাথে তুলনা করা হতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই স্টাইলটা। ঠোঁটকে গোলাপের সাথে তুলনা করা, এসব এই কবিদের কাছে বড্ড একঘেয়ে এবং অবাস্তব মনে হতে শুরু করল। তারা মূলত তৎকালীন সমাজের এই জটিলতাকেই তাদের কবিতায় ধারণ করতে চাইলেন। আর ঠিক সেই কারণেই তারা এমন সব উপমা বা কনসিট ব্যবহার শুরু করলেন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। জন ডানের দ্য ফ্লি কবিতার কথাই ধরা যাক। ও, এটা তো দারুণ একটা উদাহরণ। হ্যাঁ, কবি তার প্রেমিকাকে বলছেন যে একটি ছারপোকা যেহেতু প্রথমে তাকে কামড়েছে এবং পরে প্রেমিকাকে কামড়েছে, তাই সেই ছোট্ট ছারপোকাটির পেটের ভেতরে তাদের দুজনের রক্ত একসাথে মিশে গেছে। আর তৎকালীন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রক্ত মিশে যাওয়া মানেই বিবাহ সম্পন্ন হওয়া। একদম তাই। তার মানে সেই রক্তচোষা পোকার পেটটি এখন তাদের বাসরঘর বা ম্যারেজ বেড। আবার তার আরেক বিখ্যাত কবিতা আ ভ্যালিডিকশন, এতে তিনি দুজন প্রেমিক প্রেমিকাকে একটি জ্যামিতিক কম্পাসে দুটি কাঁটার সাথে তুলনা করেছেন। হ্যাঁ, ওই যে একটি কাঁটা কেন্দ্রে স্থির থাকে আর অন্যটি দূরে বৃত্তাকারে ঘুরে বেড়ালেও স্থির কাঁটাটি সবসময় তার দিকেই হেলে থাকে। ঠিক, এটা অনেকটা ল্যাবরেটরির কোনো বৈজ্ঞানিক বা গাণিতিক যন্ত্র দিয়ে মানুষের সূক্ষ্ম আবেগ মাপার মতো।
অদ্ভুত একটা ব্যাপার। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই কবিরা মূলত মন এবং বস্তু জগতের, যাকে আমরা মাইন্ড অ্যান্ড ম্যাটার বলি, তার মধ্যে একটা সরাসরি সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। মানে কম্পাস বা ছাড়পোকার মতো সম্পূর্ণ আবেগহীন জিনিসকে তারা ভালোবাসার মতো গভীর অনুভূতির সাথে মিলিয়ে দিয়েছেন। একদম। তারা বুদ্ধিবৃত্তিক যুক্তি এবং আবেগকে এমনভাবে মিশিয়েছিলেন যা সাধারণ চিন্তার বাইরে। এর পেছনের কৌশলটা হলো পাঠককে প্রথমে একটা ধাক্কা দেওয়া। মানে পাঠক যখন প্রথমবার শোনেন যে ভালোবাসাকে কম্পাসের সাথে তুলনা করা হচ্ছে, মস্তিষ্ক সেটা মানতে চায় না। হ্যাঁ, কিন্তু পরের লাইনেই যখন কবি তার অকাট্য যুক্তি দিয়ে বুঝিয়ে দেন যে কেন এই তুলনাটা যৌক্তিক, তখন পাঠকের মনে একটা আকস্মিক বিস্ময় বা আহা মুহূর্ত তৈরি হয়। ডানের কবিতায় একটি সাধারণ বুদ্ধিবৃত্তিক চিন্তাও যেন শারীরিক অনুভূতির মতো বাস্তব হয়ে উঠত। কিন্তু এই যে বুদ্ধিবৃত্তিক এবং আবেগের মিশ্রণ, ১৭ শতকের এই অদ্ভুত এবং লাগামহীন চিন্তাধারা, এটা পরবর্তী জন্মের কাছে কিভাবে মূল্যায়িত হলো? কারণ এই অস্থিরতা তো আর চিরকাল চলতে পারে না। না, তা পারে না। একটা পর্যায়ে এসে মানুষ এই লাগামহীন কল্পনার মধ্যে একটা শৃঙ্খলা খুঁজতে শুরু করল। আর এখান থেকেই ১৮ শতকের নিও ক্লাসিক্যাল যুগের উদ্ভব, তাই তো? এই যুগের নিয়মকানুন কিন্তু একেবারেই আলাদা। এখানে আবেগের চেয়ে যুক্তি, শৃঙ্খলা এবং নিয়মের কদর ছিল অনেক বেশি। হ্যাঁ, আর এই যুগেই দৃশ্যপটে হাজির হন সাহিত্যের এক বিশাল ব্যক্তিত্ব, ডক্টর স্যামুয়েল জনসন। তিনি তো বিখ্যাত ইংরেজি ডিকশনারির রচয়িতা এবং সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী সমালোচক ছিলেন। ঠিক, নিও ক্লাসিক্যাল যুগের আদর্শই ছিল প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যের অনুকরণ, যেখানে কাঠামোগত শৃঙ্খলাই ছিল শেষ কথা। ১৭৭৭ সালের দিকে একদল বই বিক্রেতার অনুরোধে ডক্টর জনসন একটি বিশাল প্রজেক্ট হাতে নেন, লাইভস অব দি ইংলিশ পোয়েটস। উনার দায়িত্ব ছিল ৫২ জন কবির জীবনী এবং তাদের কাজের সমালোচনা লেখা। একদম। মূলত তার এই কাজের মাধ্যমেই সাহিত্যের সমালোচনায় এক নতুন এবং সুশৃঙ্খল দিকনির্দেশনা তৈরি হয়। তার কাজের ধরনটাও ছিল দারুণ গোছানো। তিনি প্রতিটি জীবনীকে ৩টি সুনির্দিষ্ট অংশে ভাগ করেছিলেন। প্রথমে কবির জীবনী, তারপর কবির চরিত্রের সারাংশ এবং সবশেষে কবির সাহিত্যকর্মের এক কঠোর সমালোচনামূলক বিশ্লেষণ। হ্যাঁ, পদ্ধতিটা খুবই চমৎকার ছিল। কিন্তু উৎসগুলো ঘাটতে গিয়ে এই জায়গায় একটা বড়সড় খটকা লাগে। ডক্টর জনসন তো আসলে ১৭ শতকের এই মেটাফিজিক্যাল কবিদের বিচার করছেন সম্পূর্ণ ভিন্ন একটি যুগের, মানে ১৮ শতকের মানদণ্ড দিয়ে। হ্যাঁ, এটা বেশ বড় একটা বিতর্কের বিষয়। এটা অনেকটা এমন যেন কেউ টি-২০ ক্রিকেটের নিয়ম দিয়ে ৫ দিনের টেস্ট ম্যাচের বিচার করতে বসেছে আর অভিযোগ করছে যে খেলোয়াড়রা খুব ধীর গতিতে খেলছে এবং প্রতি বলে ছক্কা মারার চেষ্টা করছে না। দুটো যুগের তো সাহিত্যের নিয়ম বা উদ্দেশ্যটাই আলাদা ছিল। দারুণ একটা তুলনা দিয়েছেন। সাহিত্যের ইতিহাসে এই ভিন্ন যুগের মানদণ্ড প্রয়োগ করার প্রভাবটা সত্যিই বিশাল। শৃঙ্খলা এবং নিয়মের এই কঠোরতার সবচেয়ে বড় শিকার হয়েছিলেন আব্রাহাম কাউলি এবং জন ডানের মতো কবিরা। জনসন তো তার লাইফ অফ কাউলি রচনায় এই কবিদের বর্ণনা করতে গিয়ে প্রথমবারের মতো মেটাফিজিক্যাল শব্দটি অত্যন্ত নেতিবাচক অর্থে ব্যবহার করেন। কে একদম। জনসনের মতে এই কবিরা সত্যিকারের কবি ছিলেন না, কারণ তারা প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য বা মানুষের চিরন্তন আবেগ নিয়ে লিখতেন না। তারা শুধু নিজেদের পাণ্ডিত্য আর বুদ্ধিমত্তা জাহির করতে চাইতেন। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে দারুণ মোড় নিচ্ছে। জনসন এই কবিদের লেখার স্টাইলকে বর্ণনা করতে গিয়ে একটি চমৎকার ফ্রেজ ব্যবহার করেছিলেন, ডিসকর্ডিয়া কনকর্স। হ্যাঁ, মানে সম্পূর্ণ ভিন্নধর্মী এবং সম্পর্কহীন ধারণাকে জোর করে একসাথে জুড়ে দেওয়া। ইংরেজিতে যাকে বলা হয় হেটেরোজিনাস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার। আমাদের উৎস থেকে জানা যায়, জনসন বলেছিলেন এই কবিরা প্রকৃতি এবং শিল্পকে তন্নতন্ন করে খুঁজতেন শুধু কিছু অদ্ভুত রূপক বের করার জন্য। জনসন একটি চমৎকার রূপক দিয়ে বলেছিলেন যে এই মেটাফিজিক্যাল কবিরা প্রতিটি বড় ছবিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেন। ঠিক, ওই যে প্রিজমের উদাহরণটা। হ্যাঁ, এটা অনেকটা প্রিজম দিয়ে গ্রীষ্মের দুপুরের প্রখর সূর্যের আলোকে ভেঙে ফেলার মতো। প্রিজমের ভেতর দিয়ে আলো গেলে যেমন তার বিশালতা হারিয়ে যায় এবং
শুধু কিছু বিচ্ছিন্ন রঙের বর্ণালী পড়ে থাকে, মেটাফিজিক্যাল কবিতাও ঠিক তেমনি কাব্যের মূল সৌন্দর্য হারিয়ে শুধু কিছু বিচ্ছিন্ন তথ্যের প্রদর্শনীতে পরিণত হয়। এই প্রিজমের রূপকটি জনসনের সমালোচনার মূল সুরটি ধরিয়ে দেয়। তার মতে এই কবিরা মানুষের আসল আবেগ নিয়ে লেখেননি। তাদের লেখায় ভালোবাসার প্রকৃত উত্তাপ বা হারানোর বেদনা ছিল না। মানে তারা যেন দর্শক হিসেবে দূর থেকে মানুষের আবেগ নিয়ে শুধু বুদ্ধিবৃত্তিক খেলা খেলেছেন। একদম তাই। একজন মানুষ যখন সত্যিই কষ্ট পায় তখন সে জ্যামিতি বা বিজ্ঞানের কঠিন তত্ত্ব দিয়ে শোক প্রকাশ করে না। তাই জনসনের কাছে এই কবিতাগুলো ছিল অত্যন্ত কৃত্রিম। কিন্তু জনসন যে অন্ধভাবে শুধু সমালোচনাই করেছেন তা কিন্তু নয়। তিনি কাউলির লেখা দ্য ক্রনিকল কবিতাটির দারুণ প্রশংসাও করেছিলেন। হ্যাঁ, কারণ ওই কবিতাটিতে মেটাফিজিক্যাল কাঠিন্যের বদলে চমৎকার ছন্দ এবং স্বতঃস্ফূর্ততা ছিল। অর্থাৎ জনসন মেধার বিরোধী ছিলেন না, তিনি বিরোধী ছিলেন মেধার অপ্রয়োজনীয় প্রদর্শনীর। কিন্তু এই নিও ক্লাসিক্যাল সমালোচনার কাচির নিচে শুধু যে মেটাফিজিক্যাল কবিরাই পড়েছিলেন তা নয়, তোপের মুখে পড়েছিলেন জন মিল্টনের মতো মহাকবিও। ও, মিল্টনের প্রসঙ্গটা তো আরও সাংঘাতিক। হ্যাঁ, লাইফ অফ মিল্টন অংশে দেখা যায় জনসন মিল্টনের প্যারাডাইস লস্টের প্রশংসা করেন এর বিশাল ক্যানভাসের জন্য, কিন্তু তিনি এর কাঠামোগত ত্রুটিগুলো নির্দয়ভাবে তুলে ধরেন। যেমন তার মতে এই মহাকাব্যে মানসিক আগ্রহের চরম অভাব রয়েছে, কারণ এর চরিত্রগুলো দেবতা বা ফেরেশতা। আর পাপ এবং মৃত্যু বা সিন অ্যান্ড ডেথের রূপক হিসেবে মিল্টন যা ব্যবহার করেছেন তাকে জনসন অসঙ্গত বলে মনে করেছেন। তবে সবচেয়ে ভয়াবহ সমালোচনাটি তিনি করেছিলেন মিল্টনের বিখ্যাত শোকগাথা লেসিদাস নিয়ে। হ্যাঁ, তিনি একে কর্কশ, বিরক্তিকর এবং সহজ ও স্থূল বলে আখ্যায়িত করেছিলেন। ইজি, ভালগার অ্যান্ড দেয়ারফোর ডিসকাস্টিং শব্দগুলো বেশ কড়া ছিল। লাইসিরাস নিয়ে জনসনের এই মন্তব্যটি সাহিত্যের অন্যতম কঠোর সমালোচনা হিসেবে পরিচিত। এর পেছনের কারণটি হল লাইসিরাস ছিল একটি গ্রামীণ প্রেক্ষাপটে লেখা শোকগাথা, মানে পাস্টোরাল এলিজি। ঠিক। জনসন এই ধারাটিকেই অপছন্দ করতেন। তার যুক্তি ছিল, যেখানে সত্যিকারের শোক আছে সেখানে মানুষ এত জটিল রূপক বা গ্রিক পৌরাণিক কাহিনীর আশ্রয় নেয় না। কেউ যখন তার বন্ধুকে হারায় তখন সে নিজেকে মেষপালক হিসেবে কল্পনা করে বাঁশি বাজিয়ে কাঁদে না। এই ধরনের সাজানো শোক জনসনের কাছে ছিল চরম কৃত্রিমতার চূড়ান্ত রূপ। কিন্তু উৎসগুলো ঘাঁটতে গিয়ে এই জায়গায় একটা বড় প্রশ্ন তৈরি হয়। কি প্রশ্ন? জনসনের এই সমালোচনা কি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ ছিল? ইতিহাস থেকে জানা যায় যে রাজনৈতিকভাবে মিল্টন ছিলেন কট্টর রিপাবলিকান বা প্রজাতন্ত্রের সমর্থক। অন্যদিকে জনসন ছিলেন ঠিক তার উল্টো, রাজতন্ত্রের অন্ধ সমর্থক বা টোরি। বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। ভাবি তার নিজের রাজনৈতিক মতাদর্শ দিয়ে মিল্টনের সাহিত্যকে বিচার করে ফেলেননি। এই রাজনৈতিক প্রেক্ষাপটটি একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। সূত্রমতে জনসন সত্যি মিল্টনের রাজনীতিকে ইতিবাচক চোখে দেখতেন না। মিল্টনের রিপাবলিকান আদর্শকে তিনি শ্রেষ্ঠত্বের প্রতি ঈর্ষাপরায়ণ ঘৃণা বলে আখ্যায়িত করেছিলেন। তাই নাকি? শব্দচয়ন তো বেশ আক্রমণাত্মক। হ্যাঁ, কিন্তু জনসনের সমালোচনার একটি শক্তিশালী দিক হল তিনি ব্যক্তিগত আদর্শ এবং সাহিত্যিক মূল্যায়নকে আলাদা রাখার চেষ্টা করতেন। মানে তিনি জীবনী এবং সাহিত্য সমালোচনাকে দুটি আলাদা প্রকোষ্ঠে রাখতেন। একদম। তিনি কখনোই বিশ্বাস করতেন না যে একজন ভালো কবি হতে হলে তাকে ব্যক্তিগত জীবনে ভালো মানুষ হতে হবে। সে কারণেই মিল্টনের রাজনীতির তীব্র বিরোধিতা করা সত্ত্বেও তিনি প্যারাডাইস লস্টকে সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হিসেবে স্বীকৃতি দিতে এক মুহূর্ত দ্বিধা করেননি। এই বিভাজনটি আসলেই দারুণ। কিন্তু ডক্টর জনসনের এই কঠোর যুক্তিনির্ভর রায় কি সাহিত্যের ইতিহাসে শেষ কথা হয়ে টিকেছিল? না, মোটেও না। শতকের পর শতক ধরে মানুষের রুচি বদলায়। প্রায় 2 শতাব্দী পর 20 শতকে এসে সাহিত্যের গতিপথ আবারও বদলে যায়। হ্যাঁ, 1921 সালে যখন H.J.C. গ্রিয়ারসন এই মেটাফিজিক্যাল কবিতাগুলোর একটি নতুন সংকলন প্রকাশ করেন, তখন সাহিত্যের আরেক দিকপাল T.S. এলিয়ট একটি প্রবন্ধ লেখেন। আর সেই প্রবন্ধের মাধ্যমেই তিনি ডক্টর জনসনের সেই পুরনো সমালোচনার মোক্ষম জবাব দেন। এই জবাবটি পুরো সাহিত্য জগতের হিসাব নিকাশ পাল্টে দেয়। এলিয়টের সেই প্রবন্ধটি সত্যিই যুগান্তকারী ছিল। তিনি মূলত ইউনিফাইড সেন্সিবিলিটি বা বুদ্ধি ও আবেগের মিলন এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বা বুদ্ধি ও আবেগের বিচ্ছিন্নতা
এই দুটি নতুন ধারণার অবতারণা করেন। ঠিক। এলিয়েটের মতে ১৭ শতকের জন ডান বা অন্যান্য মেটাফিজিক্যাল কবিদের মধ্যে বুদ্ধি এবং আবেগের এক চমৎকার সংমিশ্রণ ছিল। ডানের কাছে একটি সাধারণ চিন্তা বা দার্শনিক তত্ত্ব পড়াটাও ছিল একটি গোলাপের সুবাস নেওয়ার মতোই গভীর অভিজ্ঞতা। হ্যাঁ, চিন্তা এবং অনুভূতিকে আলাদা প্রকোষ্ঠে বন্দী করতেন না। কিন্তু ১৮ শতকে, বিশেষ করে জনসনের যুগে এসে এই বুদ্ধি এবং আবেগ আলাদা হয়ে যায়। কবিরা হয়তো শুধু বুদ্ধি দিয়ে লিখতেন, নয়তো শুধু আবেগ দিয়ে। এই বিচ্ছিন্নতাকেই এলিয়ট সাহিত্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মনে করেছেন। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এলিয়েট কিন্তু শুধু তাত্ত্বিক কথা বলেই থেমে থাকেননি। না, তিনি চমৎকার প্রমাণও হাজির করেছিলেন। হ্যাঁ, তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে ডক্টর জনসন মেটাফিজিক্যাল কবিদের ঠিক যে কারণে দোষারোপ করেছিলেন, মানে ওই সম্পূর্ণ বিপরীতমুখী ধারণার মিশ্রণ ঘটানো বা ডিসকর্ডিয়া কনকোর্স, সেই একই কাজ জনসন নিজেই পরোক্ষভাবে করেছিলেন। একদম। এলিয়ট জনসনের লেখা দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস কবিতা থেকে উদাহরণ টেনে দেখান যে সেখানেও সম্পূর্ণ আলাদা এবং সম্পর্কহীন বিষয়কে একসাথে মেলানোর প্রবণতা রয়েছে। ও আচ্ছা, মানে জনসন যা নিয়ে অন্যদের সমালোচনা করেছেন, অবচেতনভাবে তিনি নিজেই সেটা করেছেন। ঠিক তাই। রূপক এবং বুদ্ধিবৃত্তিক জটিলতা সব বড় কবির অবচেতন মনস্তত্ত্বেই কাজ করে, তা তিনি মুখে স্বীকার করুন বা না করুন। যদি আমরা একে একটি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব এলিয়েট আসলে আধুনিক যুগের মনস্তত্ত্বের সাথে ১৭ শতকের একটি গভীর মিল খুঁজে পেয়েছিলেন। আধুনিক যুগের সাথে কিভাবে? এলিয়েটের মতে আমাদের এই আধুনিক পৃথিবীটা অত্যন্ত জটিল এবং বৈচিত্র্যময়। একজন আধুনিক মানুষের অভিজ্ঞতা এখন আর আগের মতো সরল নেই। একজন মানুষকে একই সাথে কারখানার শব্দ, পত্রিকার খবর, ব্যক্তিগত হতাশা এবং বৈশ্বিক রাজনীতি সবকিছু প্রসেস করতে হয়। মানে আধুনিক জীবনটাই একটা কিয়স বা বিশৃঙ্খলা। হ্যাঁ, তাই এই জটিল বর্তমানের কবিতাকেও জটিল হতে হবে। একাধিক চিত্র, ধারণা এবং আবেগকে একসাথে মিলিয়ে ফেলা, যাকে তিনি টেলিস্কোপিং অফ ইমেজেস বলেছেন, এটি কোনো ত্রুটি নয়, বরং আধুনিক জটিল মনের অবস্থাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য এটি একটি অপরিহার্য কৌশল। দারুণ বলেছেন। এলিয়েট মূলত মেটাফিজিক্যাল কবুদের সেই তথাকথিত পাগলামি বা জটিলতাকেই আধুনিক যুগের আয়না হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক। এই পুরো যাত্রাটি আসলে আমাদের চিন্তার জগৎকে নতুন করে সাজাতে সাহায্য করে। ১৭ শতকের সেই ছারপোকা আর কম্পাসের অদ্ভুত রূপক দিয়ে শুরু, ১৮ শতকে ডক্টর জনসনের কঠোর যুক্তিনির্ভর এবং শৃঙ্খলাবদ্ধ সমালোচনা, আর সবশেষে ২০ শতকে এলিয়াটের মাধ্যমে সেই হারানো জটিলতা এবং বুদ্ধিবৃত্তিক আবেগের পুনরায় স্বীকৃতি। হ্যাঁ, এই তিনটি ভিন্ন যুগের দৃষ্টিভঙ্গি আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সেটা হলো সাহিত্যের ভালো-মন্দ কোনো স্থির বিষয় নয়, এটি সমাজের মনস্তত্ত্বের সাথে সাথে পরিবর্তিত হয়। একদম তাই। দৈনন্দিন জীবনে যখন আমরা অসংখ্য তথ্যের বন্যায় বা ইনফরমেশন ওভারলোডে ডুবে থাকি, তখন চারপাশের বিশৃঙ্খলার মধ্যে অর্থ খুঁজে পাওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন বা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়ের মধ্যে লজিক্যাল সংযোগ খুঁজে পাওয়ার এই মেটাফিজিক্যাল ক্ষমতাই হতে পারে বর্তমান পৃথিবীতে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার সবচেয়ে বড় হাতিয়ার। হ্যাঁ, আজকের দিনের জটিল সমস্যাগুলোর সমাধান করতে হলে আমাদেরও হয়তো জন ডানের মতোই ভিন্ন ভিন্ন জ্ঞান, বিজ্ঞান এবং আবেগের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। আলোচনার একেবারে শেষে এসে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে একটু ভাবা যেতে পারে। নতুন দৃষ্টিভঙ্গিটা কি? ধরুন, আমাদের এই আধুনিক ডিজিটাল যুগটি তো ১৭ শতকের মতোই চরম অস্থির, দ্রুত পরিবর্তনশীল এবং বৈচিত্র্যময়। ইন্টারনেটে প্রতিদিন যেসব অদ্ভুত মিম বা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড চোখে পড়ে, হ্যাঁ, মিম তো এখন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক যেখানে হয়তো ষোড়শ শতকের কোনো ধ্রুপদী চিত্রকর্মের সাথে আজকের দিনের অফিসের হতাশা বা সম্পূর্ণ অসংলগ্ন কোনো জোকস জোড়া লাগিয়ে গভীর কোনো সামাজিক বার্তা তৈরি করা হচ্ছে, এগুলো কি আধুনিক যুগের এক ধরনের মেটাফিজিক্যাল কনসিট নয়? ও আচ্ছা, এভাবে তো কখনো ভাবিনি। হ্যাঁ, সম্পূর্ণ ভিন্নধর্মী দুটো আইডিয়াকে জোর করে জুড়ে দিয়ে একটা আকস্মিক হাস্যরস বা চিন্তার উদ্রেকী করাই তো মেটাফিজিক্যাল কবিদের লক্ষ্য ছিল।
তাহলে ২২ শতকের কোনো নতুন ডক্টর জনসন যখন আজকের এই ডিজিটাল সংস্কৃতির বিশ্লেষণ করবেন, তখন তিনি ইন্টারনেটের এই অদ্ভুত প্রকাশভঙ্গিগুলোকে কিভাবে বিচার করবেন? এটা তো দারুণ একটা ভাবনার বিষয়। তিনি কি এগুলোকে সস্তা ডিসকর্ডিয়া কনকর্স বলে বাতিল করে দেবেন, নাকি আধুনিক মনের জটিলতার নিখুঁত প্রতিচ্ছবি বলবেন? এই প্রশ্নটি রইল শ্রোতাদের নিজেদের মতো করে ভাবার জন্য। আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, আগামী পর্বে এমন আরও গভীর কোনো বিষয় নিয়ে কথা হবে।